শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের সিলেবাসের অন্তর্ভুক্ত পদ প্রকরণ অধ্যায়ে মূলত ক্রিয়াপদের শ্রেণীবিভাগ। এই ক্রিয়াপদের অনেক রকমের বিভাজন রয়েছে। মূলত আমরা ক্রিয়াপদকে তিন ভাগে ভাগ করি: মৌলিক ক্রিয়া, সাধিত ধাতুজ ক্রিয়া, 3 নম্বর হচ্ছে বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। এরপর তোমরা দেখবে যে তোমাদের ব্যাকরণ বই সমাপিকা, অসমাপিকা ক্রিয়া, অকর্মক সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, পঙ্গু ক্রিয়া, এরকম ধরনের অনেকগুলি বিভাজন নিয়ে সমস্ত কিছুকে ক্রিয়ার প্রকারভেদের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু ক্রিয়াপদের যে মূল বিভাজন সেখানে আমরা তিনটি ভাগ পাবো। একটি হচ্ছে মৌলিক ক্রিয়া 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সাধিত ধাতুজ ক্রিয়া এবং 3 নম্বর হচ্ছে বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। আজকে আমরা এই প্রধানত তিনটি ভাগ নিয়ে আলোচনা করব। দেখো, এরপরে যে সমাপিকা অসমাপিকা ক্রিয়া, সেখানে মূলত ক্রিয়া অর্থ সম্পূর্ণ করার ক্ষমতা নিয়ে দুটি বিভাজন বা ক্রিয়ার কর্ম আছে কিনা সেই ভিত্তিতে ক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। এইভাবে আমরা সেই ভাগগুলিকে আলোচনা করতে পারি। তাহলে ক্রিয়াকে প্রধানত তিনটি ভাগে আমরা ভাগ করছি। একটি হচ্ছে মৌলিক ক্রিয়া, 2 নম্বর হচ্ছে সাধিত ধাতুজ ক্রিয়া এবং 3 নম্বর হচ্ছে বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। তাহলে প্রথমে আমরা দেখব মৌলিক ক্রিয়া কাকে বলে, বা তার উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব কিভাবে কোথা থেকে মৌলিক ক্রিয়া গঠিত হয়। মৌলিক ক্রিয়া বলতে মূলত সিদ্ধ বা মৌলিক ধাতু থেকে জাত ক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। তাহলে সিদ্ধ বা মৌলিক ধাতু কোনগুলি? যেমন ধরো কর, দেখ, চল, এগুলি হচ্ছে মৌলিক বা সিদ্ধ ধাতু। এগুলিকে ভাঙা যায় না, এগুলি হচ্ছে মৌলিক ধাতু। এই ধাতুর সঙ্গে, মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় মৌলিক ক্রিয়া। তাহলে এর সঙ্গে আমরা আ যোগ করলে হবে করা, দেখ যুক্ত ই করলে হবে দেখি, চল যুক্ত আ করলে হবে চলা। তাহলে এই করা, দেখি, চলা এগুলি হচ্ছে মৌলিক ক্রিয়া। এবং কিভাবে এগুলি তৈরি হলো? মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে মৌলিক ক্রিয়াপদ গঠিত হয়। তাহলে মৌলিক ক্রিয়া আবার কাকে বলে বলছি? সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু, এগুলিকেই বলা হচ্ছে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু। মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতুর উত্তর মানে পরে ক্রিয়া বিভক্তি যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হচ্ছে মৌলিক ক্রিয়া। তাহলে এটা গেল মৌলিক ক্রিয়া। তাহলে ক্রিয়াপদের যে মূল তিনটি বিভাজন বললাম, মৌলিক ক্রিয়া, সাধিত ধাতুজ ক্রিয়া এবং বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া, তার প্রথম ভাগ হচ্ছে মৌলিক ক্রিয়া। এই মৌলিক ক্রিয়ার কিন্তু আর কোনো বিভাজন নেই। তাহলে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় সেই ক্রিয়াগুলিকেই বলা হচ্ছে মৌলিক ক্রিয়া। তাহলে আমরা ক্রিয়ার যে প্রথম বিভাজন মৌলিক ক্রিয়া সেটা জেনে নিলাম। এরপরে আমরা দেখব সাধিত ধাতুজ ক্রিয়া বলতে কি বোঝায়। এরপরের আলোচ্য বিষয় হচ্ছে সাধিত ধাতুজ ক্রিয়া। সাধিত ধাতু থেকে জাত ক্রিয়া। তাহলে মৌলিক ক্রিয়া ছিল মৌলিক ধাতু থেকে জাত ক্রিয়া। তাহলে সাধিত ধাতুজ ক্রিয়া কোনগুলো? না, সাধিত ধাতু থেকে জাত ক্রিয়া। তাহলে সাধিত ধাতুটা কি? এই সাধিত ধাতুকে সাধিত ধাতুর আরেক নাম হচ্ছে বহুদল ধাতু। সাধিত ধাতু, ক্রিয়ার কথা বলছি না, সাধিত ধাতু থেকেই তো সাধিত ক্রিয়াপদ গঠিত হয়। তা সাধিত ধাতুর আরেক নাম হচ্ছে বহুদল ধাতু
ভালো করে লক্ষ্য করে দেখো, বহু দল, দল বলা হচ্ছে। তাহলে এবার আমরা সাধিত ধাতুটা একটু কি বুঝে নিই। আমরা যে মৌলিক বা সিদ্ধ ধাতুর কথা এক্ষুনি বললাম, মৌলিক বা সিদ্ধ ধাতু, ক্রিয়া নয়, মৌলিক বা সিদ্ধ ধাতু মানে যে ধাতুগুলি কোনোভাবেই বিভাজ্য নয়, যাকে ভাঙা যায় না, যেমন কর, দেখ, খা, চল, পা, শুন, যে মৌলিক ধাতুগুলি রয়েছে, সেই মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগে গঠিত হয় সাধিত ধাতু। তাহলে একটু আগে যে আমরা লিখেছিলাম কর যুক্ত আ সমান করা, বা দেখ যুক্ত আ সমান দেখা। একটু আগে মৌলিক ক্রিয়ার ক্ষেত্রে জেনেছিলাম যে মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি, যে কোনো ক্রিয়া বিভক্তি যুক্ত হতে পারে, ক্রিয়া বিভক্তি যোগে তৈরি হয় মৌলিক ক্রিয়া। কিন্তু এখন আবার আমরা দেখছি যে মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগে, এটি একটি ক্রিয়া বিভক্তি, এটাও কিন্তু ক্রিয়াপদের জন্ম দিতে পারে। তাহলে আ প্রত্যয় যোগে গঠিত হচ্ছে সাধিত ধাতু। তাহলে হিসেব অনুযায়ী কি দাঁড়াচ্ছে, যেটা মৌলিক ক্রিয়া সেটাই আবার সাধিত ধাতু। এটা একটা মজার জিনিস যে আমরা যখন মৌলিক ক্রিয়া জানলাম, দেখলাম মৌলিক ধাতুর উত্তর প্রত্যয় যোগে, যে কোনো প্রত্যয় যুক্ত হতে পারে, যে কোনো প্রত্যয় যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলছি মৌলিক ক্রিয়া। এবার এখানে দেখছি মৌলিক ধাতুর সঙ্গে শুধুমাত্র একটি প্রত্যয়, সেটি কোনটি না আ, অন্য কোনো প্রত্যয় নয়, আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে বলছে সাধিত ধাতু। তাহলে এটা তো আমরা ক্রিয়াপদ বলতে পারি, অতি অবশ্যই এটি মৌলিক ক্রিয়া, কিন্তু এটিকে আবার বলছি আমরা সাধিত ধাতু। কেন? আমরা যখন কথা বলি প্রয়োজনে আমরা অনেক রকমের ক্রিয়াপদ ব্যবহার করি, শুধুমাত্র করা, দেখা, চলা, খাওয়া, পাওয়া, শোনা, এভাবেই তো আমাদের ক্রিয়াপদের প্রয়োজন মিটে যায় না। দেখাচ্ছেন, শোনাচ্ছেন, বলছেন, গাওয়াচ্ছেন, গাইছেন, এরকম অনেক ধরনের ক্রিয়া আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে কি হয় না, যেটি মৌলিক ক্রিয়া অর্থাৎ কিনা যেটা সাধিত ধাতু, এটি আবার একটা ক্রিয়াপদের জন্ম দেবে, তাই একেই আমরা বলছি কি সাধিত ধাতু। আমরা বাংলা ব্যাকরণে এটা তো বহু আগেই জেনে গেছি যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ধরো দিদিমণি অঙ্ক করাচ্ছেন, করাচ্ছেন এই ক্রিয়ার মূল অংশ হচ্ছে করা। তাহলে যে কোনো ক্রিয়াপদের মূল অংশ যদি ধাতু হয় তাহলে করাটা ধাতু। এই করা ধাতু থেকেই তৈরি হবে করাচ্ছেন ক্রিয়া। তাহলে হিসেব অনুযায়ী বাংলা ব্যাকরণের যে নিয়ম সেটা কিন্তু এখানে প্রযোজ্য, শুধু একটাই শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে। কেন? কোন শর্ত না, আমরা মৌলিক ধাতু, ধাতু মানে জানি মৌলিক ধাতু, তা মৌলিক ধাতুর ক্ষেত্রে কি হচ্ছে, ধাতু বিভাজ্য নয়, কিন্তু সাধিত ধাতু বিভাজ্য। কিরকম? করা, ক রা বা কর আ। তাহলে এখানে বহু দল রয়েছে, উচ্চারণে দেখতে পাচ্ছি ক রা ভেঙে যাচ্ছে, দল অনেক এসে যাচ্ছে, একের বেশি এসে যাচ্ছে, কিন্তু সিদ্ধ বা মৌলিক ধাতুর ক্ষেত্রে দল একটাই থাকে, কর, দেখ, চল, খা, পা, শুন, একটাই দল থাকে। এই কারণে সাধিত ধাতুর আর এক নাম হচ্ছে বহুদল ধাতু। তাহলে আমরা এইটুকুনিতে মৌলিক ক্রিয়াটা বুঝে গেছি আশা করছি। এরপর যেটা শুরু করেছি সাধিত ধাতুজ ক্রিয়া, এখানে আমরা আগে সাধিত ধাতুটা বুঝে নিচ্ছি। তা সাধিত ধাতুর ক্ষেত্রে সাধিত ধাতুর আর এক নাম হচ্ছে বহুদল ধাতু। তা কেন বহুদল বলা হচ্ছে না, সাধিত ধাতু তৈরি হয় মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগে। সাধিত ধাতু তৈরি হয় মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগে, তার মানে করা আর দেখা এই দুটি হচ্ছে সাধিত ধাতু। এবং এই সাধিত ধাতুর মধ্যে উচ্চারণ করলেই বুঝতে পারছি একের বেশি দল রয়েছে, তাই সাধিত ধাতুর আর এক নাম হচ্ছে বহুদল ধাতু। তাহলে এবারে তো আমাদের কাছে ডেফিনেশন সহজ, ক্রিয়ার ডেফিনেশন কি হবে? সাধিত ধাতুজ ক্রিয়া না, সাধিত ধাতু থেকে জাত ক্রিয়া বা সাধিত ধাতুর উত্তর ক্রিয়া বিভক্তি যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হচ্ছে সাধিত ধাতুজ ক্রিয়া। সাধিত ধাতুর উত্তর বা পরে ক্রিয়া বিভক্তি যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হচ্ছে সাধিত ধাতুজ ক্রিয়া। তাহলে আমরা সাধিত ধাতুকে যে বহুদল ধাতু বলে সেটা বুঝলাম এবং সাধিত ধাতুজ ক্রিয়া কাকে বলে জানলাম।
একটা দৃষ্টান্ত দেখো। ধরো তোমাদেরকে বললাম যে দিদিমণি বাংলা পড়াচ্ছেন, তাহলে এই বাক্যের পড়াচ্ছেন ক্রিয়াটা, পড়াচ্ছেন, এই ক্রিয়ার মূল অংশ কি না পড়া। এই পড়াচ্ছেন ক্রিয়াপদটার মূল অংশ হচ্ছে পড়া, তাহলে পড়াটা হচ্ছে ধাতু এবং এটা দেখতেই পাচ্ছ পড়া একাধিক দল রয়েছে, এটি হচ্ছে বহুদল ধাতু বা সাধিত ধাতু। এবারে পড়ার সঙ্গে ছেন যোগ করে আসছে পড়াচ্ছেন ক্রিয়াপদ। তাহলে পড়াচ্ছেন ক্রিয়ার মূল অংশ পড়া সাধিত ধাতু, তার সঙ্গে চয় ছয় একার দন্তেন্য যোগ করে আমরা পাবো কি না পড়াচ্ছেন ক্রিয়াপদটি। আর এই পড়াচ্ছেন ক্রিয়াপদটি হচ্ছে কি একটি সাধিত ধাতু, সাধিত ধাতুজ ক্রিয়া। এছাড়া আমরা আরো একভাবে এই সাধিত ধাতুজ ক্রিয়ার আরো দুভাবে পাই। কিভাবে দৃষ্টান্ত দেখো, বলা হলো চোরে আমার ঘড়িটি হাতিয়েছে, চোরে আমার ঘড়িটি হাতিয়েছে। এই হাতিয়েছে ক্রিয়াটি হচ্ছে একটি সাধিত ধাতুজ ক্রিয়া। কিরকম না হাতা, এই ধাতুটা আসছে কোথা থেকে না হাত, হাত এটা একটা বিশেষ্য পদ, একটা অঙ্গের নাম হাত, তার সঙ্গে আ প্রত্যয় যোগে তৈরি হচ্ছে কি হাতা। তাহলে হাতাটা, হাত ছিল একটা বিশেষ্য পদ, এটা একটা বিশেষ্য পদ, এর সঙ্গে আ প্রত্যয় যোগে তৈরি হচ্ছে হাতা এবং হাতাটা হচ্ছে একটি নাম ধাতু বা বিশেষ্য ধাতু, বিশেষ্য পদ থেকে সৃষ্ট হওয়া একটা ধাতু। তাহলে এই ধাতু থেকে কি ক্রিয়াপদ সৃষ্টি হচ্ছে না হাতিয়েছে, হাতা থেকেই তৈরি হয়েছে, হাতা ধাতু থেকে তৈরি হয়েছে হাতিয়েছে ক্রিয়াপদটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সাধিত ধাতুজ ক্রিয়া শুধুমাত্র যে মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগে তৈরি হওয়া যে সাধিত ধাতু সেখান থেকেই আসে তা নয়, সেই সঙ্গে কোনো বিশেষ্য শব্দের সঙ্গেও আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় সেখান থেকেও সাধিত ধাতুজ ক্রিয়া আসতে পারে। তাছাড়া আরো একটা দৃষ্টান্ত দেখো, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এই যে গুনগুনিয়ে ক্রিয়াটি, গুনগুনিয়ে এই ক্রিয়াটা কিভাবে এসছে গুনগুন যুক্ত আ সমান গুনগুনা। তাহলে গুনগুনটা কি পদ, গুনগুন হচ্ছে একটা ধনাত্মক শব্দ, গুনগুনটা হচ্ছে একটা ধনাত্মক শব্দ। তাহলে এই ধনাত্মক শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগে তৈরি হচ্ছে একটি ধাতু এবং গুনগুনিয়ে ক্রিয়াটা এসছে গুনগুনা ধাতু থেকে। তাহলে আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি সাধিত ধাতুজ ক্রিয়ার তিনটে ভাগ, সাধিত ধাতুজ ক্রিয়ার তিনটে ভাগ। প্রথম ভাগ হচ্ছে প্রযোজক ক্রিয়া, দ্বিতীয় ভাগ হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া এবং তৃতীয় ভাগ হচ্ছে ধনাত্মক ক্রিয়া। তাহলে দেখো প্রথম ভাগ হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কোনগুলো না প্রযোজক ধাতুর উত্তর ক্রিয়া বিভক্তি যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলে প্রযোজক ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়া কোনগুলো, প্রযোজক ধাতু কোনগুলো, প্রযোজক ধাতু হচ্ছে সমস্ত মৌলিক বা সিদ্ধ ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগে গঠিত হওয়া ধাতুকে বলা হচ্ছে প্রযোজক ধাতু। তাহলে দেখতে গেলে যেগুলি মৌলিক ক্রিয়া সেইগুলি মূলত আ প্রত্যয় যোগে গঠিত মৌলিক ক্রিয়াগুলি হচ্ছে প্রযোজক ক্রিয়া। আ প্রত্যয় যোগে গঠিত মানে সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ হলে মৌলিক ক্রিয়া গঠিত হয়। এবার ক্রিয়া বিভক্তি অসংখ্য রয়েছে, তার মধ্যে শুধুমাত্র যদি আ প্রত্যয় বা বিভক্তির কথাই আমরা ধরি তাহলে মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগে মৌলিক ক্রিয়াও গঠিত হতে পারে। কিন্তু আমরা এখানে দেখছি যে প্রযোজক ধাতু গঠিত হয়
সঙ্গে আ প্রত্যয় যোগে, মানে যেটা আ প্রত্যয় যোগে মৌলিক ধাতু থেকে তৈরি হওয়া মৌলিক ক্রিয়া সেটি হচ্ছে প্রযোজক ধাতু। তাহলে সেই প্রযোজক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে তৈরি হবে প্রযোজক ক্রিয়া। কোনগুলি? পড়াচ্ছেন, দেখাচ্ছেন, শোনাচ্ছেন, শেখাচ্ছেন, গাওয়াচ্ছেন, সাঁতার কাটাচ্ছেন, এইগুলি হচ্ছে সমস্ত প্রযোজক ক্রিয়া। আচ্ছা, এরপর দেখো নাম ধাতুজ ক্রিয়া। হাত, রাম এগুলো হচ্ছে নাম শব্দ, বিশেষ্য শব্দ, তার সঙ্গে আ প্রত্যয় যোগে তৈরি হয় নাম ধাতু। এবারে নাম ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে তৈরি হয় নাম ধাতুজ ক্রিয়া। পুবের আকাশ কে আজ রাঙাইলো, রাঙাইলো এই ক্রিয়াটা হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া। রাঙাইলো এই নাম ধাতুজ ক্রিয়াটা মূল যে ধাতু থেকে এসছে সেটা হচ্ছে রাঙা, রয়াকার ময় আকার। তাহলে সেই রাম নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগে তৈরি হয়েছে রাঙা, এবং রাঙা যুক্ত ইলো করে হয়েছে রাঙাইলো এই নাম ধাতুজ ক্রিয়াটি। এরপর ধনাত্মক ক্রিয়া। মৌমাছি এলো, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, বা মাছিরা ভনভনিয়ে উড়ে বেড়াচ্ছে, গুনগুনিয়ে, ভনভনিয়ে, এই ধরনের ধনাত্মক ক্রিয়াগুলি ধনাত্মক শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগে তৈরি হওয়া যে ধনাত্মক ধাতু তার সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে তৈরি হয়। তাহলে ভনভন যুক্ত আ করে হয় ভনভনা, এবারে ভনভনা যুক্ত ইয়ে করে হয় ভনভনিয়ে। বা গুনগুন, গুনগুনটা হচ্ছে ধনাত্মক শব্দ, তার সঙ্গে আ প্রত্যয় যোগে তৈরি হয় গুনগুনা, গুনগুনাটা হচ্ছে ধনাত্মক ধাতু, এবার ধনাত্মক ধাতুর সঙ্গে আবার গুনগুনা যুক্ত ইয়ে করে হচ্ছে গুনগুনিয়ে, গুনগুনিয়েটা হচ্ছে ধনাত্মক ক্রিয়া। আশা করছি তোমরা এই তিনটে ভাগ বুঝতে পেরেছো, এবং যদি কারোর কোথাও বোঝার অসুবিধা থাকে তাহলে তোমরা আমার যে মেসেজ বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আমি আবারও যে অংশটা তোমরা বুঝতে পারোনি সেটা আবার আলোচনা করব। তাহলে এরপরে চলো আমরা যাই, সাধিত ধাতুর তিনটে ভাগ পড়ে নিলাম, সাধিত ধাতুজ ক্রিয়াও আমরা তিনটে ভাগ জেনে নিলাম। এরপর ক্রিয়ার যে মূল বিভাজন বলেছিলাম তার যে তৃতীয় ভাগ, মৌলিক ক্রিয়া হলো, সাধিত ধাতুজ ক্রিয়া হলো, এরপরে বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। দেখো, সাধিত ধাতুজ ক্রিয়ার ক্ষেত্রে সাধিত ধাতুকে বলা হয়েছিল বহুদল ধাতু। তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে বহুদল ধাতু থেকে জাত ক্রিয়াকে কি ক্রিয়া বলে? তাহলে সাধিত ধাতুজ ক্রিয়া বা প্রযোজক ক্রিয়া বা নাম ধাতুজ ক্রিয়া বা ধনাত্মক ক্রিয়া, যে কোনোভাবে আমরা তাকে চিহ্নিত করতে পারি। কেননা আমরা দেখতে পাচ্ছি যে ধনাত্মক শব্দের সঙ্গে আ যোগে যখন ধনাত্মক ধাতু গঠিত হচ্ছে, যেমন গুনগুনা, তাহলে সেখানে তো বহুদল এসেই যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে কি বহুপদ, বহুপদ, পদ মানে আলাদা আলাদা যার অস্তিত্ব রয়েছে বাক্যের মধ্যে, পদের অস্তিত্ব বাক্যে, তা আমরা বহুপদ বা সংযোগমূলক ক্রিয়াকে বাক্যেই পাবো, যে কারণে বহুপদ বলা হচ্ছে। তাহলে বহুপদ বা সংযোগমূলক ক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে একাধিক পদ নিয়ে ক্রিয়া গঠিত হয়। যখন একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া, মানে পূর্বে একটি অসমাপিকা ক্রিয়া বা পরে একটি সমাপিকা ক্রিয়া নিয়ে একটি ক্রিয়ার অর্থ বহন করে, আবার কখনো একটি বিশেষ্য বা বিশেষণ পদের সঙ্গে একটি সমাপিকা ক্রিয়া বসে একটি ক্রিয়ার অর্থকে বহন করে, তখন সেই ধরনের ক্রিয়াকে বলা হচ্ছে বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। কেন না একাধিক পদ থাকছে বলে বহুপদ, এবং একাধিক পদের মধ্যে সংযোগ স্থাপন করে একটি ক্রিয়ার অর্থকে প্রকাশ করা হচ্ছে বলে সংযোগমূলক ক্রিয়া বলে একে অভিহিত করা হচ্ছে। যেমন ধর, আমি যে বললাম যে একটি অসমাপিকা ক্রিয়ার সঙ্গে একটি সমাপিকা ক্রিয়া বসছে, তাহলে এটা এক ধরনের বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। আবার একটা বিশেষ প্রকার আমরা দেখব যে একটি পূর্বে একটি বিশেষ্য পদ বা বিশেষণ পদ এবং তারপরে একটি সমাপিকা ক্রিয়া নিয়ে আরেকটি বিশেষ ধরনের ক্রিয়াপদ, তাকেও আমরা আরেকটি বিভাজনে দেখব। প্রথম ভাগ হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া
দ্বিতীয় ভাগে আমরা দেখব যুগ্ম ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়া কোনগুলি? তুমি পড়তে বসো, এটি একটি বাক্য। পড়তে বসো মানে কিন্তু একটাই অর্থ বহন করছে, যে পড়াশোনা করতে বলা হচ্ছে। পড়া আলাদা অর্থ, বসার আলাদা অর্থ কিন্তু নয়। দেখো, পড়তে বসো এই দুটো পদ মিলেই কিন্তু একটি ক্রিয়া। পড়তে বসো, আমি শুধুমাত্র ক্রিয়া বাক্যে না প্রয়োগ করে শুধু ক্রিয়াটাই দিলাম। পড়তেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, বসোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ছেলেটি গান গাইতে লাগলো, গাইতে লাগলো, গাইতেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, লাগলোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। ছেলেটি গাইতে বলে থেমে গেলাম, কোনো অর্থই সম্পূর্ণ নয়। লাগলো, এখানে গাইতে একটা অসমাপিকা ক্রিয়া বলে কিন্তু বাক্যের অর্থটাকে কমপ্লিট করছে না। এবার লাগলো এই সমাপিকা ক্রিয়াটা বসাতেই কিন্তু গাইতে লাগলো মিলে একটি ক্রিয়ার অর্থকে বহন করছে বা প্রকাশ করছে। এছাড়া আরো অনেক দৃষ্টান্ত রয়েছে। আমরা মৌখিকভাবে অসংখ্য যৌগিক ক্রিয়া ব্যবহার করি। তারপরে দেখো, বৃষ্টি পড়তে লাগলো। এই যে পড়তে লাগলো, পড়তেটা মানে তো কোনো আলাদা অর্থ নেই, পড়তে লাগলো মিলেই হচ্ছে, বৃষ্টি যে হচ্ছে সেই অর্থটাকেই প্রকাশ করা হচ্ছে। পড়তেটা অসমাপিকা ক্রিয়া, লাগলোটা সমাপিকা ক্রিয়া। এইভাবে গঠিত হয় যৌগিক ক্রিয়া। তাহলে পূর্বে একটি অসমাপিকা ক্রিয়া এবং পরে একটি সমাপিকা ক্রিয়া নিয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় এবং যে একটি ক্রিয়ার অর্থকে বহন করে সেই ক্রিয়াকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। এরপর চলো যুগ্ম ক্রিয়া। ধরো বলা হলো বহাল করো, বাদ দাও, আগুন জ্বালো। এই দৃষ্টান্তগুলোতে তোমরা সবাই আগুন জ্বালো। তাহলে যে আগুন এটা একটা বিশেষ্য পদ, জ্বালোটা কিন্তু সমাপিকা ক্রিয়া। বহাল করো, লোকটিকে কাজে বহাল করো, বহালটা হচ্ছে একটা বিশেষ্য পদ, করোটা একটা সমাপিকা ক্রিয়া। তাহলে আগুন জ্বালো বা বহাল করো বা বরখাস্ত করো বা সেলাম করো। তাহলে এই বরখাস্ত, বহাল, সেলাম, আগুন এগুলো হচ্ছে সব বিশেষ্য শব্দ। তারপরে দেখো একটি করে সমাপিকা ক্রিয়া বসে কিন্তু এই ক্রিয়াটা গঠিত হচ্ছে। তাহলে যৌগিক ক্রিয়ার সঙ্গে যুগ্ম ক্রিয়ার কিন্তু তফাৎ রয়েছে। যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে দেখা গিয়েছিল প্রথমে একটি অসমাপিকা ক্রিয়া, পরে সমাপিকা ক্রিয়া নিয়ে একটি ক্রিয়ার অর্থ বহন করছে। আর যুগ্ম ক্রিয়ার ক্ষেত্রে প্রথমে একটি বিশেষ্য পদ বা বিশেষণ পদ এবং পরে একটি সমাপিকা ক্রিয়া বসে একটি ক্রিয়ার অর্থকে বহন করছে, তাকে বলছি আমরা যুগ্ম ক্রিয়া। তাহলে এটা গেল বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। এবং এই দুটি ক্রিয়াকে প্রশ্ন থাকে যে যৌগিক ক্রিয়াকে কেন বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া বলে? কারণ এখানে দেখতেই পাচ্ছি একাধিক, একের বেশি পদ বসেছে। হতে পারে অসমাপিকা ক্রিয়া, এটাও তো এক ধরনের ক্রিয়া। এটি একটি পদ, এটি একটি পদ, একাধিক পদ বসেছে, এখানেও একটি পদ, বিশেষ্য পদ আর একটা সমাপিকা ক্রিয়া মিলে একটি ক্রিয়ার অর্থকে বহন করছে। তাই এখানে একে বলা হচ্ছে বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। তাহলে এইটা গেল ক্রিয়ার যে প্রধান তিনটি ভাগ। প্রথমে আমরা আলোচনা করলাম মৌলিক ক্রিয়া, মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে মৌলিক ক্রিয়া গঠিত হয়। এরপর আমরা দেখলাম দৃষ্টান্ত স্বরূপ পেয়েছিলাম করযুক্ত আ করা, দেখযুক্ত আ দেখা, দেখযুক্ত ই দেখি, বলযুক্ত ই বলি, বলযুক্ত আ বলা। এই বলা, দেখা, করা, দেখি, চলি এগুলো হচ্ছে মৌলিক ক্রিয়া, মৌলিক ধাতুর সঙ্গে যে কোনো ধরনের ক্রিয়া বিভক্তি যোগে গঠিত। এরপর সাধিত ধাতুজ ক্রিয়া 2 নম্বরে আলোচনা করেছিলাম। সেখানে দেখেছি সাধিত ধাতুর 3টে ভাগ রয়েছে: প্রযোজক ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া, ধনাত্মক ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে দেখেছিলাম মৌলিক বা সিদ্ধ ধাতুর উত্তর শুধুমাত্র আ প্রত্যয় যোগে মৌলিক ধাতু গঠিত হয় এবং সেই মৌলিক ধাতু নয়, যেটা মৌলিক ক্রিয়ার সঙ্গে আ প্রত্যয় যোগে সাধিত ধাতু করতে হচ্ছে, যেটা মৌলিক ক্রিয়া সেটাই হচ্ছে সাধিত ধাতু। এবার সাধিত ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে তৈরি হচ্ছে প্রযোজক ক্রিয়া। শুধুমাত্র মৌলিক ধাতুগুলোর সঙ্গে আ প্রত্যয় যোগে যে সাধিত ধাতু গঠিত হচ্ছে তার থেকেই তৈরি হচ্ছে প্রযোজক ক্রিয়া। যে প্রযোজক ক্রিয়াটা হচ্ছে সাধিত ধাতুজ ক্রিয়ার প্রথম ভাগ। এরপর সাধিত ধাতুজ ক্রিয়া যেটা
দ্বিতীয় ভাগ সেখানে দেখেছিলাম নাম ধাতুজ ক্রিয়া। নাম পদ মানে যেগুলো বিশেষ্য পদ, হাত, হাত, রাং, ঘন, ঘন, ঘনাইলো, ঘন যুক্ত আ করে ঘনা, সেখান থেকে ঘনাইলো। তা এইভাবে মৌলিক যে বিশেষ্য শব্দ তার সঙ্গেও আ প্রত্যয় যোগে তৈরি হচ্ছে নাম ধাতু, এবার নাম ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে তৈরি হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া। এরপর সাধিত ধাতুজ ক্রিয়ার যেটা তৃতীয় ভাগ পেয়েছিলাম আমরা ধনাত্মক ক্রিয়া। ধনাত্মক শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগে ধনাত্মক ধাতু গঠিত হচ্ছে এবং ধনাত্মক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে তৈরি হচ্ছে ধনাত্মক ধাতুজ ক্রিয়া। এরপর ক্রিয়ার যেটা মূল বিভাজনের তৃতীয় ভাগ বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া, সেখানে পেলাম যৌগিক ক্রিয়া আর যুগ্ম ক্রিয়া। যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে দেখলাম প্রথমে একটি অসমাপিকা ক্রিয়া, পরে সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হচ্ছে একটি ক্রিয়ার অর্থ বহন করছে এবং গঠিত হচ্ছে যৌগিক ক্রিয়া। আর যুগ্ম ক্রিয়ার ক্ষেত্রে প্রথমে একটি বিশেষ্য বা বিশেষণ পদ এবং পরে একটি সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হচ্ছে যুগ্ম ক্রিয়া এবং একটি ক্রিয়ার অর্থকে এরা বহন করছে। তাহলে এই গেল ক্রিয়ার প্রধান তিনটে ভাগ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও সমস্যা থেকে থাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে মেসেজ করবে।